প্রিয় শিক্ষার্থীরা, ইউনিক স্কুল বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের গত ভিডিওতে তোমরা একটা কোশ্চেন করেছিলে যে ভাইয়া কেমিস্ট্রির মধ্যে যে সংকরায়নের যে অংশটুকু আছে এই অংশটুকু অনেক ঝামেলা। কারণ হয় কি যে আমরা একটা যৌগের সংকরায়ন মুখস্থ করলাম, ধরো আমি জানি যে পানির সংকরায়ন sp3 বা ধরো আমি বললাম অ্যামোনিয়ার সংকরায়ন sp3, কিন্তু যখনই পরীক্ষায় ওটা একটু জাস্ট ঘুরিয়ে দেয়, অন্য একটা যৌগ দেয়, তখন কিন্তু আমরা সেটা আনসার করতে গিয়ে একটু হলেও আমাদেরকে পরিশ্রম করতে হয় বা আমাদের মনে আসে না ওই সময়। তাহলে এই জিনিসটা কিভাবে খুব সহজেই আমরা বলে দিতে পারবো, দেখো আমি আজকে শিরোনামটা লিখছি যে সংকরায়ন জাস্ট ইন 10 সেকেন্ডস। আমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো যে কোন যৌগের কোন সংকরায়ন হবে। ক্লিয়ার? আচ্ছা, তো সেটাই আমরা দেখবো যে আসলে এটা কিভাবে সম্ভব। ওকে, তো এটা জানার জন্য আমি এখানে আগে থেকে কিছু সংকরায়ন একটু লিখে নিচ্ছি। sp, তারপরে ধরো sp2, তারপরে sp3, sp3d, sp3d2, sp3d3। আচ্ছা, তো এই যে যৌগগুলা দেখো কতগুলা যৌগ এখানে আমি লিখছি। তো এই যৌগগুলার সংকরায়ন এদের মধ্যে থেকে একটা হবে, তো কোনটা হবে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, তো এটা জানার জন্য আমরা আরেকটু জিনিস এখানে যদি একটু দেখি, এখানে দেখো s একটা আছে এবং p ও কিন্তু একটা আছে, কাজেই আমি এখানে লিখতে পারি 2, রাইট? এক আর এক যোগ করলে তো 2 হয়। আচ্ছা, এখানে দেখো p আছে 2টা এবং s হচ্ছে একটা, তাহলে 2 আর 1 যোগ করলে 3। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো p আছে 3টা, s আছে একটা, তাহলে 3 আর 1 4। ঠিক তেমনি ভাবে এটা দেখো 5, এটা দেখো 6 এবং এটা দেখো 7 হয়। আচ্ছা, তাহলে ভাইয়া এবার একটু চিন্তা করো যে আমি যদি তোমাকে বলে দিই যে কোনো একটা যৌগের তোমার এই নাম্বারটা আমি বের করতে পারলাম 4, দ্যাট মিন্স তুমি কি বুঝে নিবে এটা sp3 সংকরায়ন। অথবা আমার নাম্বারটা আমি নির্ণয় করলাম 2, দ্যাট মিন্স তুমি কি চিন্তা করবে এটা sp সংকরায়ন। ক্লিয়ার? তাহলে এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই নাম্বারটা, এই যে ম্যাজিক নাম্বার যেটা দিয়ে তুমি সংকরায়ন বের করবে, এই ম্যাজিক নাম্বারটা আমি কিভাবে বের করব, রাইট? আচ্ছা, তো এটার জন্য একটা সিম্পল একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাজিক নাম্বারটা আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। আচ্ছা, তো খেয়াল করো যে সূত্রটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত অন্য মৌলের সংখ্যা, কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত অন্য মৌলের সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তো এই দুইটা জিনিস এটা দিয়ে আমরা বের করতে পারবো এই ম্যাজিক নাম্বারটা। আচ্ছা, তো ধরো আমরা একটা প্রুফ করে দেখি। ধরো এই প্রথমটা দিয়ে আমরা প্রুফ করি, BeCl2, দেখি যে আমাদের সূত্রটা আদৌ ঠিক আছে কিনা। ওকে, তো BeCl2 আমি জাস্ট যৌগটা এখানে লিখে নিলাম। এবার আসো যে সূত্রের সাহায্যে দেখি যে কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত অন্য মৌলের সংখ্যা। আচ্ছা, তো এখানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে B অর্থাৎ বেরিলিয়াম, এটা এখানে কেন্দ্রীয় মৌল এবং তার সাথে দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত আছে। আচ্ছা, তাহলে এখানে অন্য মৌলের সংখ্যা কত হবে? নিশ্চয়ই 2, তাহলে সেটা আমি এখানে বসিয়ে দিলাম 2। তারপরে দেখো সূত্রের প্লাস এখানে ইউজ করলাম। তারপরে বলছে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কি জিনিস? তোমরা যদি দেখো যে কোনো একটা যৌগ যখন তৈরি হয় তখন নিশ্চয়ই দুইটা মৌল বা তার থেকে বেশি মৌল এসে যুক্ত হয়। এখন দেখা যায় যে কেন্দ্রীয় মৌল যেটা আছে তার সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেই সবগুলো ইলেকট্রন যদি অন্য কোনো মৌলের সাথে বন্ধন তৈরি করে তখন তাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন। এবং যদি দেখো যে বন্ধন গঠনের পরে আমার এক্সট্রা কিছু ইলেকট্রন থেকে গেছে, তাহলে সেগুলোকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে BeCl2 এই যৌগে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? এখন তোমরা বলতে পারো যে ভাই আমি এই যে একটা ছবি আঁকবো, এরকম বেরিলিয়াম নিব, নিয়ে এরকম করে করে ইলেকট্রন বিন্যাস করবো, এরকম করে দুইটা ক্লোরিন নিব, রাইট? কিন্তু ভাইয়া পরীক্ষার সময় তো এত সময় নেই, আমি এই জিনিসটাকে কিভাবে শর্টকাট করে লিখতে পারি? আচ্ছা,
তাহলে আমরা এটা মুছে দিই। আমরা জিনিসটা শর্ট করে শিখবো, যে আমরা দেখেই বলতে পারবো যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা আছে কিনা, থাকলেও সেটা সংখ্যা কত। ওকে, তো তার জন্য দেখো আমার কিন্তু এই কেন্দ্রীয় যে পরমাণুটা আছে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু জানতে হবে। যেমন বেরিলিয়াম, এটার ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি যে 4। কিন্তু মজার কথা হচ্ছে তুমি ধরো বেরিলিয়ামেরটা তুমি জানো, কিন্তু কথা হচ্ছে পর্যায় সারণী এটা অনেক বড় একটা বিষয়, যেখানে 118টা মৌল আছে। তুমি কয়টা মৌলের ইলেকট্রন সংখ্যা মনে রাখতে পারবে? নিশ্চয়ই সেটা পসিবল না। আমরা হাতে গোনা 10টা বা 20টা সর্বোচ্চ মনে রাখতে পারি, কিন্তু তারপরে গিয়ে কিন্তু আমরা পারি না। তাহলে তার জন্য সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে, ধরো আমি জানি না যে বেরিলিয়ামের আমার ইলেকট্রন সংখ্যা 4, তো সেটা আমি কিভাবে এখানে ইউজ করব? দেখো, আমি জানি না যে ইলেকট্রন সংখ্যা 4, তাহলে আমার এটুকু মনে রাখতে হবে যে বেরিলিয়াম এটা গ্রুপ 2 এর মৌল। বেরিলিয়াম কত নম্বর গ্রুপের মৌল? গ্রুপ 2 এর মৌল। তাহলে আমরা তো এইটুকু জানি যে যেটা গ্রুপ 2 এর মৌল তাদের প্রত্যেকেরই সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? নিশ্চয়ই 2টা আছে। দ্যাটস ওয়াই তো এরা দ্বিযোজী মৌল, তাই তো? আচ্ছা, দ্যাট মিন্স বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। আচ্ছা, 2টা। খেয়াল করে দেখো এখানে ক্লোরিন পরমাণু কয়টা আছে? 2টা আছে। তাহলে এর সর্বশেষ কক্ষপথে যে 2টা ইলেকট্রন ছিল তারা কিন্তু এই 2টা ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করে ফেলছে। দ্যাট মিন্স এখানে কিন্তু আর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তাহলে দেখো তো এই ম্যাজিক নাম্বার টোটালি কত দাঁড়াচ্ছে? 2। আর আমি তো এটা বলেই দিলাম যে যেখানে তোমার 2 হবে সেটা দেখে তোমাকে কি বলতে হবে? এটা sp সংকরণ। খুব ইজি, তুমি এখান থেকে যে কোনো একটা দিয়ে প্রুফ করতে পারো। যেমন ধরো আমি আর একটু ডিফারেন্স জিনিস দেখাই, ধরো HgCl2, এটা আমরা একটু প্রুফ করে দেখি। আচ্ছা, তো HgCl2 এটা আমি কিভাবে প্রুফ করব দেখো। HgCl2, আচ্ছা ভালো কথা। তো এখানে ঠিক আগের বারের মতো দেখো, এখানে অন্য মৌলের সংখ্যা 2টা ক্লোরিন, দ্যাট মিন্স এখানে 2 লিখলাম, সূত্রের প্লাস, তারপরে দেখো Hg। এবার দেখো যে এখানে মুক্তজোড় আছে কিনা সেটা জানার জন্য কিন্তু Hg এর ইলেকট্রন সংখ্যা তোমাকে জানতে হবে। কিন্তু ধরো যে তুমি ইলেকট্রন সংখ্যা জানো না, তুমি Hg এর কতটা ইলেকট্রন আছে তুমি সেটা জানো না, তাহলে তুমি কিভাবে করবে এটা? খুব সহজ। চিন্তা করো যে Hg এটা হচ্ছে গ্রুপ 12 এর মৌল, রাইট? আচ্ছা, তো গ্রুপ 12 ওইটা দিয়েই আমি একটা শর্টকাট বের করে নিছি, সেটা হচ্ছে যে 2 8 2। জাস্ট 12টাকে একটু জাস্ট ভাঙাই লিখলাম, সংক্ষেপ করে লিখলাম যে 2 8 2। মনে রাখবে যে এই ক্ষেত্রে 2 8 এর পরে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। সুতরাং দেখো আমি যে Hg এর ইলেকট্রন সংখ্যা টোটাল কত বা এর পারমাণবিক সংখ্যা টোটাল কত সেটা না জানার পরেও শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে কিন্তু বলে দিতে পারলাম যে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, রাইট? তাহলে এই 2টা ইলেকট্রন কি করবে? এই 2টা ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করবে, ফলে এখানেও কিন্তু কোনো মুক্তজোড় ইলেকট্রন আমি পাচ্ছি না। দ্যাট মিন্স এখানেও রেজাল্ট আসবে 2। দ্যাট মিন্স এটা হচ্ছে sp সংকরণ। ক্লিয়ার? তাহলে এভাবে করে আমরা কিন্তু খুব সহজেই এদের প্রত্যেকটা সংকরণ বের করতে পারি। তো চলো আমরা আরো কয়েকটা প্রুফ করে দেখি। তো আমরা sp সংকরণ দেখলাম, এবার দেখি যে এদের থেকে একটা করে দেখি যে কি হয় আসলে রেজাল্টটা। ওকে, তাহলে প্রথমটা দিয়ে শুরু হোক, BCl3। আচ্ছা ভালো কথা। তো BCl3, তো খেয়াল করে দেখো এখানে 3টা ক্লোরিন পরমাণু যুক্ত আছে, দ্যাট মিন্স এখানে অন্য মৌলের সংখ্যা হচ্ছে 3। সূত্রের প্লাস, এবার আসো B মানে হচ্ছে বোরন। এখন ঠিক আগের বারের মতো যথারীতি তোমার বোরনের টোটাল ইলেকট্রন সংখ্যা মনে নেই, কিন্তু তুমি এটুকু জানো যে বোরন গ্রুপ নম্বর 13তে আছে, গ্রুপ নম্বর 13 অর্থাৎ 13। তাহলে তুমি 13টাকে ঠিক আগের বারের সিস্টেমে একটু সাজিয়ে লেখো, 2 8 3 অবশ্যই লেখা যায়। তাহলে আমি কি বললাম? 2 8 এর পরে যেটা থাকবে সেটাই হচ্ছে তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। দ্যাট মিন্স বোরনের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, আর সেই 3টা ইলেকট্রন কি করলো? এই 3টা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করলো। দ্যাট মিন্স এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তাহলে খেয়াল করো রেজাল্ট আসতেছে কত? 3। দ্যাট মিন্স 3 ইজ ইকুয়াল টু এটা sp2 সংকরণ। খুব ইজি, দেখো 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা আনসার করে ফেলতে পারছি। দেখো আমি আরো কয়েকটা প্রুফ করে দেখাই। খেয়াল করো, ধরো AlCl3, এটা একটু প্রুফ করে দেখি। আচ্ছা, AlCl3, ওকে, দেখো এখানে Al অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল।
সাথে হচ্ছে 3টা ক্লোরিন যুক্ত আছে। দ্যাট মিন্স এখানে অন্য মৌলের সংখ্যা 3 সূত্রের প্লাস। আচ্ছা, অ্যালুমিনিয়াম ঠিক যথারীতি আমার অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা মনে নাই, বাট আমি এটুকু জানি যে অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এর মৌল, গ্রুপ 13 এর মৌল। দ্যাট মিন্স আমি ঠিক আগের বারের মতো এটাকে ভেঙে দিলাম 2 8 3। ওকে, আচ্ছা, তাহলে লাস্টে যেটা থাকবে সেটাই তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের সেই ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করে ফেলছে। দ্যাট মিন্স এখানেও কোনো মুক্তযোগ ইলেকট্রন থাকবে না। তাহলে রেজাল্ট যদি 3 আসে, দ্যাট মিন্স কোন সংকরণ? sp2 সংকরণ। প্রত্যেকটা তুমি চাইলে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো বাসায়, যে খুব সহজে যে কোনো সংকরণ তুমি এদের মধ্যে থেকে আনসার করে আসতে পারবে, রাইট? তারপরে দেখো এখান থেকে একটু দেখাই। ধরো সাপোজ অ্যামোনিয়া, এটা আমাদের খুব পরিচিত একটা নাম। তো এই অ্যামোনিয়াটা দিয়ে একটু প্রুফ করে দেখি আমরা। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে অ্যামোনিয়ার সংকেত লেখা। তো এখানে দেখো নাইট্রোজেন, এটা কেন্দ্রীয় মৌল এবং তার সাথে 3টা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। দ্যাট মিন্স এখানে অন্য মৌলের সংখ্যা 3। আচ্ছা, সূত্রের প্লাস। এবার খেয়াল করো নাইট্রোজেন, ঠিক আগের বারের মতো আমার নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা জানার কোনোই প্রয়োজন নাই। আমি এটুকু জানি যে নাইট্রোজেন গ্রুপ 15 এর মৌল। দ্যাট মিন্স 15টাকে একটু ভেঙে দিলাম আমার সিস্টেমে 2 8 5। তাহলে 2 8 এর পরে যেটা থাকবে সেটাই এর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। দ্যাট মিন্স নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা ইলেকট্রন আছে। ভালো করে বুঝে নাও, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা আছে। কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। তাহলে 3টা হাইড্রোজেন এই 3টা ইলেকট্রনের সাথে যুক্ত হলো, কিন্তু এক্সট্রা তো এখনো 2টা ইলেকট্রন থেকে গেছে, রাইট? তাহলে এখানে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কত হবে? আমি কি এখানে 2 লিখতে পারবো? কখনোই না। এই জিনিসটা আমাদের সবথেকে বড় ভুল হয়। একটু যদি ভালো করে খেয়াল করি আমরা, মুক্ত জোড়, আমি কিন্তু বলিনি যে মুক্ত ইলেকট্রন সংখ্যা, আমি কিন্তু বলে দিয়েছি যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। আর এক জোড়া সমান কি? 2টা। তাহলে এই যে 2, এখানে কিন্তু তুমি 2 লিখতে পারবে না, কারণ এখানে যেহেতু আমি জোড় বলছি, দ্যাট মিন্স এখানে 1 লিখতে হবে, কারণ এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে। তাহলে 2 আর এখানে লিখতে হবে কত? 1। আচ্ছা, তাহলে 3 আর 1 যোগ করলে তো 4 হয়। দ্যাট মিন্স চিন্তা করো 4, তাহলে কোন সংকরণ হবে? sp3 সংকরণ। ঠিক একইভাবে আমরা এখান থেকে আরো একটা প্রুফ করে দেখতে পারি। যেমন অনেকে বলে যে ভাইয়া এই নরমাল নাম্বার ছাড়া এমনি যেগুলোর উপরে যে প্লাস মাইনাস দেওয়া আছে এগুলো একটা প্রুফ করে দেখান। তো ধরো আমি একটা যৌগ দেখাই। ধরো সাপোজ NH4+। তাহলে এটার সংকরণ কিভাবে বের করতে হবে? ঠিক একইভাবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা 10 সেকেন্ড সময় নিছি, তো এই 10 সেকেন্ডের মধ্যেই আমরা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এখানে অন্য মৌলের সংখ্যা কত? 4। আমি জাস্ট 4টা এখানে লিখে দিলাম, সূত্রের প্লাস লিখে দিলাম। তারপরে দেখো সেই নাইট্রোজেন আবার চলে আসছে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা জানার কোনোই দরকার নেই, বাট এটুকু জানতে হবে নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15 নম্বরের মৌল। দ্যাট মিন্স 15টাকে আমি ভেঙে নিব 2 8 5। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? 5টা আছে। কিন্তু একটা জিনিস একটু এখানে খেয়াল করতে হবে, এর উপরে কিন্তু একটা পজিটিভ চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে। আর প্লাস চিহ্ন কিন্তু আমরা তখনই ইউজ করি যখন সেই যৌগটা একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন তার উপরে একটা প্লাস চিহ্ন যোগ হয়। আর যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করত তাহলে কিন্তু তার চিহ্নটা মাইনাস হতো, রাইট? কিন্তু এখানে যেহেতু প্লাস আছে, দ্যাট মিন্স সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে একটু খেয়াল করো যে হিসাবে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু এ উপরে একটা প্লাস চিহ্ন, দ্যাট মিন্স সে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এখন তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা আছে। যে 4টার সাথে এই 4টা হাইড্রোজেন এসে বন্ড তৈরি করে ফেলছে। তাহলে এখন কিন্তু এখানে আর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। দ্যাট মিন্স এটার নাম্বার আসে 4, এবং 4 মানে হচ্ছে sp3 সংকরণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আরো একটা দেখাই। ধরো এখান থেকে, আচ্ছা তো ভাই আপনি তো 2টা জিনিস নিয়ে দেখালেন, মানে 2টা মৌলের যে যৌগ সেগুলো দেখালেন, তো 3টা মৌলের যে যৌগগুলো আছে সেগুলো আমি কিভাবে সলভ করব? ঠিক একইভাবে দেখো আমি এখানে H2SO4 এটা একটু দেখাই। H2SO4, তো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে সালফারই হচ্ছে কেন্দ্রীয় মৌল। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় মৌল বাদে অন্য আর কি মৌল আছে? দেখো অক্সিজেন আছে 4টা,
আর হাইড্রোজেন আছে 2টা, তাহলে 4 আর 2 এ দেখো 6 হয়। তাহলে এখানে অন্য মৌলের সংখ্যা কত? 6। আচ্ছা, সূত্রের প্লাস মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। ঠিক একইভাবে দেখো সালফার, তাহলে আমি সালফারের টোটাল ইলেকট্রন সংখ্যা মনে রাখবো না, বাট আমি এইটুকু জানি যে সালফার গ্রুপ 16 এর মৌল, গ্রুপ 16, তাহলে ওটাকে জাস্ট আমার স্কেলে একটু ভেঙে নাও, 2 8 6। তাহলে শেষে যেটা আছে সেটাই তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। দ্যাট মিন্স এর সর্বশেষে 6টা ইলেকট্রন আছে, এবং দেখো এখানে অন্য মৌলের সংখ্যাও কিন্তু 6। তাহলে এই 6টা ইলেকট্রন এই 6টা ইলেকট্রনের সাথে বন্ড তৈরি করে ফেলবে, তাহলে আর তো কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। দ্যাট মিন্স মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 0। তাহলে টোটাল রেজাল্ট আসে দেখো 6। আর 6 মানেই দেখো তো কোন সংকরায়ন? sp3d2 সংকরায়ন। প্রতিটা এইভাবে সলভ করা যায়, প্রতিটা এইভাবে সলভ করা যায়, তুমি চাইলে যে কোনোটা দিয়ে প্রুফ করে দেখতে পারো। তারপরে আসো যেখান থেকে আমরা আরো কিভাবে দেখতে পারি, আমরা আর একটু কঠিন দিকে যাই। ধরো যে IF7, আচ্ছা এটা আমরা একটু প্রুফ করে দেখি। IF7, আচ্ছা তো যথারীতি দেখো এখানে I হচ্ছে কেন্দ্রীয় মৌল, ফ্লোরিন অন্য মৌল, দ্যাট মিন্স এখানে অন্য মৌলের সংখ্যা আছে 7। সূত্রের প্লাস দেখো আয়োডিন, আমি জানি না এর ইলেকট্রন সংখ্যা কত, বাট আমি এটুকু জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সবাই কিন্তু হ্যালোজেন। দ্যাট মিন্স এরা সবাই গ্রুপ 17 এর মৌল। তাহলে গ্রুপ 17 আমার স্টাইলে জাস্ট একটু ভেঙে নিই, 2 8 7। তাহলে লাস্টে যেটা আছে সেটাই এর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে এর শেষ কক্ষপথে আছে কয়টা? 7টা। আবার এদিকে অন্য মৌল কয়টা ছিল? 7টা। তাহলে এই 7টা ইলেকট্রনের সাথে বন্ড তৈরি করে ফেললো। দ্যাট মিন্স এখানেও কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তাহলে দেখো তো রেজাল্ট আসে 7, আর 7 মানেই sp3d3 সংকরায়ন। তাহলে খুব ইজিলি আমাদের যতগুলা যৌগই আছে আমরা কিন্তু খুব সহজে এই একটা ট্রিক্স দিয়ে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো যে কোনটার কোন সংকরায়ন। এবার আসো যে এখান থেকে এই জিনিসটা ছাড়া আমরা আর কি কি বের করতে পারি। তো এখানে পরীক্ষার সময় আরো একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আমি ধরো সংকরায়ন বের করলাম যে কোনটা sp2 বা কোনটা sp3, বাট এদের আকৃতিটা কেমন হয়, যৌগের আকৃতিটা কেমন হবে, সেটা আমি কিভাবে বের করব। তো দেখো এটা বের করা আরো ইজি। দেখো এখানে আমার যেটা sp সংকরায়ন সেটার নাম্বারটা ছিল কত? 2। দ্যাট মিন্স এটা দুইটা বিন্দু হবে, তুমি দুইটা বিন্দুকে যোগ করে দাও। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে যতগুলা sp সংকরায়ন হবে তাদের প্রত্যেকেরই আকার হবে সরল রৈখিক। তারপরে দেখো যেটা 3, দ্যাট মিন্স তুমি নাম্বার বের করে যেটা 3 দেখবা সেটা হচ্ছে sp2 সংকরায়ন, এবং 3 মানে সেখানে 3টা বিন্দু থাকবে। তাহলে 3টা বিন্দু তুমি যদি যোগ দাও তাহলে দেখো সমতলীয় ত্রিভুজ আকার। তাহলে sp2 সংকরায়ন যেগুলো হবে তাদের প্রত্যেকেরই আকার সমতলীয় ত্রিভুজ আকার। তারপরে দেখো 4, তাহলে বুঝতেই পারছো এটার আকার হবে চতুস্তলকীয়, মানে 4টা বিন্দু আছে। ঠিক তেমনি ভাবে দেখো 5 6 7, কিন্তু একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে যে 5 6 এবং 7 এগুলোর আকার কেমন হবে। তো 5 এর যেগুলা সেগুলোর আকার হয় হচ্ছে ত্রিকোণ আকার দ্বিপিরামিড, এবং 7 যেগুলো হবে সেগুলোর নাম্বার হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এখন কথা হচ্ছে যে ভাইয়া এগুলো আমি কিভাবে মনে রাখবো? এগুলো মনে রাখাও ইজি। তুমি যদি একটু খেয়াল করো যে 3 মানে হচ্ছে 3 আর d মানে হচ্ছে 2, তাহলে তুমি যদি 3 আর 2 যোগ দাও দেখো রেজাল্টটা আসে 5, আর 5 মানে এই যে 5, তাহলে 5 যাদেরকেই দেখবে তাদের আকার হবে ত্রিকোণ আকার দ্বিপিরামিড। ঠিক তেমনি ভাবে 7, দেখো পঞ্চ মানে হচ্ছে 5 আর d মানে হচ্ছে 2, তো তুমি যদি এই দুটোকে যোগ দাও দেখো आंसरটা আসে 7, আর 7 মানে এই যে 7, তাহলে যতগুলা তোমার নাম্বার আসবে 7, অর্থাৎ sp3d3 সংকরায়ন তাদের প্রত্যেকেরই আকার হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। তাহলে আর বাদ থাকলো কি? বাদ থাকলো হচ্ছে এই 6। শুধু এই একটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে 6 এর আকারটা হয় অষ্টতলকীয়। 6 যাদের হবে তাদের প্রত্যেকের আকার হবে অষ্টতলকীয়। সুতরাং শুধু এই একটা জিনিস যদি আমরা মনে রেখে বাদ বাকি সবগুলো জিনিস কিন্তু আমরা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে দেখে আনসার করতে পারছি যে কোনটার কোন সংকরায়ন আবার কোনটার কোন আকার। তাহলে এরকম ভাবে আমাদের কেমিস্ট্রিতে কিন্তু অনেক এরকম ম্যাজিক্যাল ট্রিক্স আছে
কিন্তু কথা হচ্ছে যে আমরা অবশ্যই এই ম্যাজিক্যাল ট্রিক্সগুলো সুন্দর করে আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে যে লাভটা হবে সেটা হচ্ছে পরীক্ষার সময় তুমি যদি কখনো মনে নাও করতে পারো, বাট তুমি এইটুকু জেনে সেটার আনসার তুমি করে আসতে পারবে। তো এরকম আরো অনেক ট্রিক্স পেতে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম অসংখ্য ম্যাজিক্যাল ট্রিক্স আমাদের ভিডিওতে আস্তে আস্তে প্রচারিত হবে। তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। থ্যাংক ইউ।